এই লো ক্লাস ছোট লোকের বাচ্চাটা পার্টিতে কি করছে? তাকে কে ইনভাইট করেছে এই পার্টিতে? হৃদিতা পার্টিতে একগাদা মানুষের সামনে তার পছন্দের মানুষটাকে অকথ্যভাবে অপমান করতে শুরু করেছে। শুভ পুরো হতবাক হৃদিতার আচরণে। হৃদিতা সুসজ্জিত সাজে একটা পার্টিতে গিয়ে হাজির হয়েছে। পার্টিতে পৌঁছে প্রথমেই দেখতে একটা ছেলেকে তার ভালো লেগে যায়, কিন্তু পরক্ষণে যখন জানতে পারে সেই ছেলেটার স্ট্যাটাস তার থেকেও অনেক নিচে, তখন ব্যাপারটা তার অনেক ইগোতে লাগে। তাই সে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে সেই ছেলেটাকে অপমান করে বলা পূর্বের কথাগুলো পাশাপাশি আরও কিছু বলতে শুরু করে। এই ছেলেটাকে দেখলে এই রাগে পিত্তি ফেটে যাচ্ছে। সে দেখতে শুনতে স্মার্ট হলেও এই পার্টিতে আসার মতন কোনো যোগ্যতাই তার নেই। হৃদিতার কথা শুনে হৃদিতার বন্ধু আহনাফ, যে আজকে পার্টিটা রেখেছে, সে দৌড়ে আসে হৃদিতার কাছে। হৃদিতার রেগে মেগে ফায়ার, প্রচণ্ড এগোতে লেগেছে তার। এই ব্যাপারটা হৃদিতা তার থেকেও লো কোয়ালিটির একটা ছেলের প্রতি তার ভালো লাগা কাজ করায়, কিন্তু সে ব্যাপারটা কাউকে বুঝতে না দিয়ে নিজের রাগ মেটাতে ছেলেটার ওপর রেগে যায়। আহনাফ হৃদিতার কাছে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করে। সেই সাথে হৃদিতার কাছে ছেলেটার উপরে রেগে যাওয়ার কারণ জানতে চায়। হৃদিতা, কি হয়েছে তোমার? শুভ্র কি করেছে তোমার সাথে? কি করেছে সেটা অজানাই থাক। তুমি জাস্ট এই ছেলেটাকে আমার চোখের ত্রিসীমানা থেকে দূর করো। এটা কেমন কথা হৃদিতা? তুমি শুভ্রকে এতগুলো মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কারণে? আর সে কি এমন করেছে যে তাকে আমি তোমার সামনে থেকে দূর করব? আহনাফ, তুমি সেই সামান্য ছেলেটার কারণে আমার কাছে কৈফিয়ত চাইছো? হৃদিতা, সে আমার পরিচিত, আবার আমার ফ্রেন্ডও বটে। আমি অকারণে তার সাথে খারাপ আচরণ তো করতে পারি না। আহনাফ, সে আমার পরিচিত হোক বা ফ্রেন্ড হোক, সে এই পার্টিতে থাকার যোগ্যতাই রাখে না। কোথায় আমরা আর কোথায় সে? যতদূর জেনেছি এই ছেলেটার স্ট্যাটাস একদম নিম্ন। তাহলে আমাদের সাথে এই ছেলেটাকে পার্টিতে ইনভাইট করে আমাদের অপমান কেন করছো? হৃদিতা, এটা কেমন কথা? শুভ্র তোমার লেভেলে না দেখে কি সে পার্টিতে আসতে পারবে না? না, পারবে না। দেখো আহনাফ, আমি তোমার সাথে এই বিষয়ে আর কথা বলতে চাইছি না। তুমি এই ছেলেটাকে পার্টি থেকে দূর করো, না হয় কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর মনে রেখো, আমি যদি পার্টি থেকে চলে যাই তাহলে কিন্তু তোমার বিরাট বড় লোকসান হয়ে যাবে। তুমি এই পার্টির মধ্যে আমার দ্বারা নিজের ব্র্যান্ড প্রমোশন করার পরিকল্পনা করেছো। আমি যদি চলে যাই তাহলে কিন্তু তোমার ব্র্যান্ড প্রমোশনের জন্য তুমি আমাকে দিয়ে আর ফটোশ্যুট করাতে পারবে না। সুতরাং তুমি এই শুভ্র নাকি তাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় করো, না হয় কিন্তু আমি চললাম। আচ্ছা আচ্ছা, আমি শুভ্রকে চলে যেতে বলছি, তুমি প্লিজ থাকো। আহনাফের কাছে হৃদিতার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। হৃদিতার যে এদের কাছে বাধ্য হয়ে আহনাফের পরাজয় স্বীকার করতে হয়, কারণ আজকের এই পার্টিতে অধিকাংশ লোক এসেছে হৃদিতার কারণে। হৃদিতা একজন বড় মাপের মডেল, অনেক বড় একটা কোম্পানিতে হৃদিতা মডেল হিসেবে কাজ করে। কোম্পানির ব্র্যান্ড প্রমোশনে হৃদিতার কৃতিত্ব অনেক বেশি। হৃদিতার নিজের কোম্পানির পাশাপাশি আর অনেকের ব্র্যান্ড প্রমোশনের জন্য মডেল হিসেবে কাজ করে। হৃদিতার মাধ্যমে কেউ নিজের ব্র্যান্ডের প্রমোশন করালে সেই ব্র্যান্ডের মার্কেট ভ্যালু অনেক বেড়ে যায়। এ কারণে আহনাফ কোনোভাবেই হৃদিতাকে হাতছাড়া করতে পারবে না। বাধ্য হয়ে শুভর কাছে আহনাফ গিয়ে বলে, বন্ধু, তোকে এই পার্টি থেকে চলে যেতে হবে। তোকে হৃদিতা কেন জানি সহ্য করতে পারছে না। হৃদিতা আমায় ডিরেক্ট বলে দিয়েছে তুই যদি এখানে থাকিস সে পার্টি থেকে চলে যাবে। তুই তো জানিস আমি কত কষ্ট করেছি নিজের বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। হৃদিতা যদি একবার আমার ব্র্যান্ড প্রমোশন করে বা একমাত্র আমার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে তাহলে আমার আর পিছন ফিরে তাকাতে হবে না। বন্ধু, তুই প্লিজ মনে কষ্ট নিস না। আমার কাছে তোকে এখন চলে যেতে বলা ছাড়া বিশ্বাস কর আর কোনো রাস্তা নেই। প্লিজ বন্ধু, মনে কোনো কষ্ট নিস না। আরে আহনাফ, তুই এত টেনশন কেন নিচ্ছিস? আমি জানি না ওই মেয়েটা আমার উপরে কেন এত ক্ষিপ্ত হয়েছে, তবে আমি তোর খাতিরে চলে যাচ্ছি। আমি কোনোভাবেই চাই না আমার কারণে তোর কোনো লোকসান হোক। অযথা আমি থেকে তোর লোকসান করার চাইতে চলে গিয়ে যদি তোর উপকার হয় তাহলে সেটাই করব আমি। আচ্ছা বন্ধু থাক, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে হৃদিতার সাথে একটু কথা বলে তারপরে যাব। তবে তুই আবার টেনশন করিস না, আমার কথা বলায় তোর কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে না। শুভ হৃদিতার দিকে এগিয়ে যায়। হৃদিতার রাগের মাত্রা ক্রমাগত আরও বেড়ে যায়। শুভকে দেখে হৃদিতা খিটমিট করে তাকায় শুভর দিকে। শুভ হৃদিতার চাহনির দিকে প্রক্ষেপ না করে হৃদিতাকে বলে,
আচ্ছা, আমি পার্টি আসায় আপনার কি সমস্যা হয়েছে একটু বলবেন কি আমায়? দেখ, সোজাভাবে বলতে গেলে তোকে আমার বিন্দু পরিমাণও সহ্য হচ্ছে না। কিন্তু কেন? এত কারণ জেনে তোর কোনো লাভ নেই। ঠিক আছে, তবে আমার সাথে আপনার এইভাবে কথা বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি যথারীতি কিন্তু বয়সে আমার ছোট হবেন। এইভাবে তুই তুকারি করাটা কিন্তু আপনার শোভা পায় না। আমি কিভাবে মানুষকে ট্রিট করব সেটা তোর কাছ থেকে অন্তত আমার শিখতে হবে না? তুই জলদি আমার চোখের সামনে থেকে দূর হ। আশা করি আহনাফ ইতিমধ্যেই তোকে চলে যেতে বলেছে, সুতরাং তোকে যেটা বলতে বলা হয়েছে তুই সেটাই কর। অকারণে আমায় জ্ঞান দিতে আসিস না, না হয় কিন্তু আমি পার্টি থেকে সোজা চলে যাব। শুভ আর কিছু না বলে পার্টি থেকে বেরিয়ে চলে আসে। শুভর মাথায় এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, তার কারণেই রিদিতার কি এমন সমস্যা হয়েছে, আর কেনই বা তাকে রিদিতা সহ্য করতে পারছে না। শুভ এসব ভাবতে ভাবতে একটা জায়গায় গিয়ে বসে। শুভর মন প্রচণ্ড খারাপ। আহনাফের কথায় শুভ অনেক কষ্ট পেয়েছে, কিন্তু শুভ সেটা আহনাফকে কোনোভাবেই বুঝতে দেয়নি। মাটির তৈরি মানুষগুলো যে নিজের স্বার্থে আর কাগজের তৈরি নোটের জন্য বরাবরের মতোই পাগল, সেটা শুভর অজানা নয়। শুভর সামনে বরাবর একটা মাঠ, আর সেই মাঠে নাইট টুর্নামেন্ট হচ্ছে। শুভ বেশ কিছুটা দূর থেকে বসে মন খারাপ করে খেলা দেখছে। ধীরে ধীরে খেলা দেখায় পুরোপুরি মগ্ন হয়ে যায় শুভ। কিছু সময় পর কারো চিৎকারের আওয়াজে শুভর মনোযোগ ঘোরে। শুভ পেছনে ফিরে দেখে রাস্তার অপর পাশে দুটো ছেলে একটা মেয়ের সাথে অসভ্যতম করছে। শুভ বসা থেকে উঠে তৎক্ষণাৎ এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার কাছে পৌঁছাতে দেখে রিদিতা। ছেলে দুটো রিদিতার সাথে অসভ্যতামি করছে। শুভ কিছুটা অবাক হয়ে রিদিতাকে একা এখানে দেখে, কারণ রিদিতার গাড়ি রয়েছে। সে গাড়ি ছাড়া একা একা এই নিরিবিলি রাস্তায় কী করছে সেটাই শুভ বুঝতে পারছে না। তবে আপাতত তার এত বোঝাবুঝির কাজ নেই। ছেলে দুটোকে অতিক্রম করে রিদিতার সামনে গিয়ে দাঁড়ায়। শুভর কারণে ছেলে দুটোর কাজে বাধা পড়ায় তাদের মাঝ থেকে একজন শুভকে জিজ্ঞাসা করে, এই ছেলে কে তুই? তোরা যার সাথে অসভ্যতা করছিস আমি তার বয়ফ্রেন্ড। এই ছেলে আমাদের কি তোর বোকা মনে হয়? শোন, বয়ফ্রেন্ড সাজে সাহায্য করার টেকনিকটা আমরা আরও বহু আগে থেকে জানি। অতএব আমাদের কাজে বাধা না দিয়ে নিজের কাজ কর গিয়ে। শুভ ছেলে দুটোর কথা শুনে এক হাত দিয়ে রিদিতার কোমরে হাত রেখে তাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, শোন, আমি কোনো টেকনিক খাটাচ্ছি না। তোরা দুজন সোজা এখান থেকে চলে যা। রিদিতা আমার গার্লফ্রেন্ড। আমি থাকতে তোদের এই অশ্লীল পরিকল্পনা কখনোই সফল হবে না। উল্টো তোরা দুজন বিপদে পড়বি। ভালো চাস তো চলে যা এখান থেকে। শুভের কথা শুনে ছেলে দুটো চলে যায়, কারণ ছেলে দুটো শুভর কথায় কিছুটা ভয় পেয়েছে। তার উপর তাদের তুলনায় শুভ দেখতে অনেক বেশি হাট্টাগোট্টা, বডি ফিটনেস জিমে ট্রেনিং করা ব্যক্তিদের ন্যায়। এক কথায় শুভকে দেখতে বডি বিল্ডারদের মতন লাগে। এ কারণে ছেলে দুটো শুভর ভয়ে চলে গিয়েছে। তবে লোক দুটো যাওয়ার সাথে সাথেই রিদিতা শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভর ওপর চরম মাত্রায় রেগে যায়। এই, তুই আমার শরীরে হাত দিলি কোন সাহসে? ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে প্রোটেক্ট করার জন্য এমন করেছি। শুভের কথায় রিদিতা আরও রাগ উঠে যায়। কষে এক ধাক্কা দিয়ে শুভকে রাস্তার পাশে কাদা মাটিতে ফেলে দেয়। শুভ অপ্রস্তুত থাকায় নিজের ব্যালেন্স আর ধরে রাখতে পারেনি। রিদিতা শুভকে কাদা পানিতে ফেলে দিয়ে শুভর ওপর চেঁচিয়ে বলে, তোর দ্বারা এভাবে প্রোটেক্ট হওয়ার থেকেও ভালো ছিল তাদের দুজনের কাছ থেকে অশ্লীলতার শিকার হওয়া। অন্তত তারা দুজন তোর মতন লো ক্লাস নয়, অসভ্য কোথাকার। সুযোগ পাওয়া মাত্রই সেটাকে হাতছাড়া না করে কাজে লাগিয়ে ফেলেছিস। আসলে তোদের মতো মানুষকে বলার মতন আমার কাছে কোনো ভাষাই নেই। শুভ আর কিছু বলে না। রিদিতা শুভকে আবার একগাদা কথা শুনিয়ে একটা রিক্সা ডেকে চলে যায়। রিদিতা বাসায় পৌঁছানোর পর রিদিতার মা তাহেরা বেগম রিদিতাকে বলে, তোর তাহলে কোনো পছন্দ নেই, তাই তো? মা, আমি আগেই বলেছি আমার কোনো পছন্দ নেই। ঠিক আছে, তাহলে আমি একটা ছেলে পছন্দ করেছি। সেই ছেলেটার সাথে আমি তোর বিয়ে দেব। অলরেডি আমি তাদের সাথে কথাবার্তা অনেকটা পাকাপোক্ত করে ফেলেছি। মা, তোমার যা ভালো মনে হয় করো।
রিদিতা তাহেরা বেগমের সাথে কথা বলে রুমে চলে যায়। রিদিতার পরিবার আজ বেশ কিছুদিন ধরেই রিদিতার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রিদিতা বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়েছে, তবে সে ভেতরে ভেতরে একটা প্ল্যান সাজিয়ে রেখেছে। তার সাথে যারই বিয়ে হোক না কেন, 1 বছর পর সে তাকে ডিভোর্স দিয়ে বাকি জীবন নিজের মতন করে কাটাবে। রিদিতা আসলে কোনোভাবেই চায় না বিয়ে করে তার বডি ফিটনেস নষ্ট করতে, কারণ সন্তান গর্ভে আসলে শরীরের গঠন পরিবর্তন হবে, এতে করে তার মডেলিং কেরিয়ারে এফেক্ট পড়তে পারে। তাই সে বিয়ের 1 বছর পর স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের রাস্তা পরিষ্কার করার পরিকল্পনা সাজিয়েছে। এতে করে তখন আর কেউ তাকে বিয়ের জন্য বিরক্ত করতে পারবে না। পরদিন রিদিতা রেডি হয়ে অফিসে যাওয়ার পূর্বে মুহূর্তেই রিদিতার মা তাহেরা বেগম রিদিতার জন্য ঠিক করা পাত্রের ছবি রিদিতাকে দেখায়। রিদিতা তার মায়ের দেখানো ছবির দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে পড়ে। গতকাল যেই ছেলেকে রিদিতা অপমান অপদস্থ করেছে, সেই ছেলের সাথেই তার মা তার বিয়ে ঠিক করেছে। রিদিতা বিয়ে করে বাঁচার জন্য যে পরিকল্পনা সাজিয়েছে, সেই পরিকল্পনায় সে যেন একা নিজেই ফেঁসে গিয়েছে। রিদিতা আশ্চর্য হয়ে তার মা তাহেরা বেগমকে বলে, মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এটা কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমার মাথা ঠিকই আছে। আর কি হয়েছে এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করাই? মা, তোমার মাথা আসলেই ঠিক নেই। আমার সাথে এই ছেলে যায় বলে সেটা তোমার কিভাবে মনে হয়? রিদিতা, সমস্যাটা কোথায়? ছেলে দেখতে শুনতে তো বেশ হ্যান্ডসাম এবং স্মার্টও। ওর সাথে তোর না যাওয়ার কি আছে? আমার মতে এই ছেলের সাথে তোকে তো অনেক সুন্দর মানাবে। মা, ছেলে দেখতে হ্যান্ডসাম আর স্মার্ট হলেই কি তাকে আমার বিয়ে করতে হবে নাকি? বাকি আরো বিষয়বস্তুগুলো তো তোমার যাচাই করতে হবে। সে দেখতে হ্যান্ডসাম এই জিনিসটা ছাড়া কোনো দিক থেকেই সে আমার সাথে যায় না। আমি কোথায় আর সে কোথায়, সেটা কি একবারও মিলিয়ে দেখেছো তুমি? সে অল্প কিছু টাকা বেতনের একটা চাকরি করে, আর আমি নামি দামি একটা কোম্পানির মডেল হিসেবে কাজ করি। কোম্পানির প্রফিটের 3% টাকা কোম্পানি আমাকে দেয়। গত মাসে শুধু আমার কোম্পানি থেকে প্রায় 8 লাখ টাকা আমার বেতন পড়েছে। আর এমনও মাসে যায় যেই মাসে আমার বেতন 10 লাখের উপরে পড়ে। বাকি আমি আরো যেমন কোম্পানির জন্য কাজ করি সেই সব ছাড়াই। তুমি কিভাবে এই ছেলের সাথে আমাকে মেলাও? এই ছেলে তো আমার পায়ের নখেরও যোগ্য না, একদম লো ক্লাস একটা ছেলে। রিদিতা মা, তোকে কিছু কথা বলি। হ্যাঁ, মানলাম সে অল্প সংখ্যক টাকা উপার্জন করে, কিন্তু তাই বলে মানুষের বেতন দিয়ে তার ক্লাস বিবেচনা করাটা একদম ঠিক না। তাছাড়া তুই জীবনে বহু টাকা কামাই করেছিস, তোর বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে, অনেক লাক্সারিয়াস বা বিলাসবহুল জীবনযাপন করিস তুই। তোর জীবনে কোনো কিছুই এখন আর অপূর্ণ নেই, সমস্ত ইচ্ছাই তুই পূরণ করেছিস। অদূর ভবিষ্যতেও নিজের কোনো চাহিদা বা শখ জাগলে সেটা মেটানোর ক্ষমতা তোর আছে। তুই সব দিক থেকেই পরিপূর্ণ, শুধু একটা জিনিস বাদে, তোর জীবনে একটা পারফেক্ট মানুষ নেই, যে মানুষটা তোর টাকাকে নয় তোকে ভালোবাসবে। আর একটা মানুষের জীবন তখনই অধিকাংশ পূর্ণতা পায় যখন তার জীবনে একজন মনের মতো মানুষ থাকে। এছাড়া জীবনে ভালো থাকার জন্য মাঝে মধ্যে নিজের চাইতেও নিচু অবস্থানের মানুষকে গ্রহণ করতে হয়। তুই চাইলে তোর থেকেও আরও অনেক উচ্চমানের কাউকে বিয়ে করতে পারিস, কিন্তু এতে করে তোর গ্রহণযোগ্যতাটা কম থাকবে সেই ব্যক্তির কাছে। তবে তুই যদি নিজের চাইতেও নিম্নমানের কাউকে বিয়ে করিস, তাহলে সেই মানুষটা তোকে সব সময় আগলে রাখবে, তোকে সব ক্ষেত্রে প্রায়োরিটি দিবে। তোর সম্মানটা কখনই তার কাছে কমবে না, কারণ তুই তার থেকেও ভালো পর্যায়ে আছিস। মা, তোমার এসব কথাবার্তা আমি এখন কানে নিচ্ছি না। এই ছেলের জায়গায় অন্য কেউ হলেও হয়তো তোমার সাথে কথাগুলো আমি ভেবে দেখতাম, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করব না। দুঃখিত মা, তোমার কথা আমি রাখতে পারছি না। চললাম আমি এখন অফিসে। ঠিক আছে, তোর কথার উপরে আমি আর কিছু বললাম না। তবে শুনে যা, আগামী 3 দিনের ভেতরে তোর যোগ্য এমন কোনো ছেলেকে তোর আমার সামনে এনে দাঁড় করাতে হবে। আমি আর দেরি করতে চাচ্ছি না, জলদি আমি তোকে কারোর সাথে সুখে সংসার করতে দেখতে চাই, আর সেই ছেলের পরিবারকে আমি না করে দিচ্ছি। রিদিতা আর কিছু না বলে অফিসে চলে যায়। তবে রিদিতার মাথায় তার মায়ের বলা কথাগুলো সেট হয়ে গেছে। রিদিতা তার মাকে চরম মাত্রায় ভালোবাসে, বাবার থেকেও রিদিতার মায়ের প্রতি তার রিদিতার টান বেশি। এ কারণে অফিসে এসে বসে বসে চিন্তা করতে থাকে কি করা যায়। রিদিতার মা তাকে 3 দিনের সময় দিয়েছে। আগামী 3 দিনের ভেতরে রিদিতার যোগ্য এমন একটা ছেলেকে নিয়ে তার মায়ের সামনে দাঁড় করতে হবেই।
দুদিন কেটে যায়, কিন্তু রিদিতা তার যোগ্য হিসেবে কাউকেই খুঁজে পায় না। হাতে সময় আছে আর মাত্র একদিন, বলতে গেলে পুরোপুরি একদিনও নেই। আজ রাতে বাসায় ফিরলে তার মায়ের কাছে পছন্দের কথা জানাতে হবে। রিদিতা চিন্তায় পড়ে যায়। চিন্তিত হয়ে চেয়ারে বসে আছে। অন্যদিকে শুভর নিজের কাজে ব্যস্ত। ও আচ্ছা, আপনাদের তো শুভর পরিচয় দেওয়া হয়নি। আসুন আপনাদের সাথে শুভর পরিচয় করিয়ে দেই। শুভর আসল নাম হচ্ছে আকাশ মাহমুদ, আর ডাকনাম শুভ। সকলে শুভকে তার ডাকনাম ধরে ডাকে। শুভর পড়াশোনা শেষ। শুভ আহনাফের কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে নিয়োজিত আছে, আর তার পরিবারে শুভর মা আর একজন বোন রয়েছে। বোন আর 3 বছরের ছোট। শুভর বোনের নাম তিশা, আর সে একটা প্রাইমারি স্কুলের টিচার। রিদিতার মা হলো তাহেরা বেগমের এক বান্ধবীর শুভর বোনের স্কুলের হেড টিচার। তাহেরা বেগম শুভর বোনের স্কুলে তার বান্ধবীর সাথে একবার দেখা করতে গিয়ে শুভকে প্রথম দেখেছিল, আর তখনই শুভকে তিনার ভালো লেগে যায়। আর শুভ স্কুলে গিয়েছিল তার বোনকে পৌঁছে দিতে। শুভ প্রতিদিন সকালবেলা চাকরিতে আসার আগে তার বাইক করে বোনকে নিয়ে স্কুলে নামিয়ে যেত। এভাবেই শুভর দেখা পেয়েছে তাহেরা বেগম। এরপরে তিনি শুভর খোঁজ নিয়ে রিদিতা আর শুভর বিয়ের ব্যাপারে সামনের দিকে অগ্রসর হয়। যাই হোক, এবার আসল কাহিনীতে ফেরা যাক। শুভ মন দিয়ে কাজ করছে। কিছু সময় পর আহনাফ শুভর সামনে এসে হাজির হয়। আহনাফ যদিও বা শুভর বস, তারা দুজন পুরোই বন্ধু। এই কারণে তাদের মধ্যে বস আর কর্মচারীর মতন কোনো সম্পর্ক নেই। শুভ আহনাফকে দেখে কাজ থামিয়ে জিজ্ঞেস করে, কি রে আহনাব, কি জন্য এসেছিস? শুভ্র, তোকে একটা জায়গায় ইমার্জেন্সি যেতে হবে। কোথায়? সেদিন পার্টিতে যে রিদিতা এসেছিল তার অফিসে। রিদিতা একটু আগে আমায় ফোন করে বলেছে তোকে যেন আমি জলদি তার অফিসে পাঠাই। সে তোকে জরুরি তলব করেছে। মানে কি আহনাব, আমার সাথে তার কিসের এত জরুরি প্রয়োজন? সেদিন সে আমায় এত অপমান করলো, আর আজকে তার আমাকেই কিসের এত প্রয়োজন? শুভ্র, কেন রেখেছে তা আমি জানি না রে। আহনাব, আমি যেতে পারবো না। সেই মেয়ের সাথে দেখা করে আবার অপমান হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। ক্ষমা কর আমাকে তুই। শুভ্র, প্লিজ না করিস না। তুই যদি না করিস তাহলে দেখা যাবে রিদিতা আমাদের কোম্পানির জন্য আর কাজ করবে না। প্লিজ বন্ধু, আমার কথাটা রাখ। আহনাফ, তুই জানিস না সেই মেয়ের ব্যক্তিত্বে চরম মাত্রায় সমস্যা আছে। এত অহংকার সেই মেয়ের মধ্যে কি আর বলবো তোকে। যাই হোক, তোর আর তোর কোম্পানির খাতিরে যাচ্ছি আমি। ধন্যবাদ বন্ধু। শুভ আর কিছু না বলে অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে রিদিতার অফিসে চলে যায়। অফিসে পৌঁছে রিদিতার সাথে গিয়ে দেখা করে। রিদিতা শুভকে চেয়ারে বসতে বলে। শুভ মাথা নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রিদিতাকে নিয়ে। হুট করে এই মেয়ে কেনই তাকে এভাবে ডাকলো? কী কাজ এই মেয়ের সাথে তার? শুভর মাথার মধ্যে নানা রকমের প্রশ্ন নিয়ে চেয়ারে বসে। শুভ চেয়ারে বসার সামান্য কিছু সময় পরেই রিদিতা শুভকে বলে, তোকে ডেকেছি জরুরি একটা প্রয়োজনে। জি বলুন, কি প্রয়োজনে ডেকেছেন? আসলে আমার মা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে, তবে আমি তোকে বিয়ে করতে চাই না বলে না করে দিয়েছিলাম। কিন্তু আমার মা তখন শর্ত দিয়েছে আগামী 3 দিনের মধ্যে নিজের যোগ্য কাউকে নিয়ে মায়ের সামনে হাজির হতে। আজ 3 দিন পূর্ণ হবে, কিন্তু আমি কাউকেই খুঁজে পাইনি। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোকেই আমি বিয়ে করব। তুই ছাড়া আপাতত সেই রকম আমার কাউকে চোখেই পড়ছে না। বাধ্য হয়ে মায়ের কথা মেনে নিয়ে তোকেই আমার বিয়ে করতে হবে। তুই তোর পরিবারকে আমার কথা জানিয়ে দে। আমার মা হয়তো আমি না করায় তোর পরিবারকে অসম্মতি জানিয়েছিল সেদিন। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল? আচ্ছা, আমাকে কি আপনার বলদ বলে মনে হয়? আপনি ভাবলেন কি করে যে আপনার মতন একটা মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ, আপনার মতন অর্থ সম্পদ বা কামাই রোজগার হয়তো আমার নেই, কিন্তু আমার রুচিবোধ এতটাও কম নয় যে আমি আপনার মতন একটা ম্যানারলেস আর দেমাগি মেয়েকে বিয়ে করব। দরকার হয় গ্রামের একটা দরিদ্র মেয়েকে বিয়ে করব, যার কাছ থেকে ন্যূনতম সম্মান বা রেসপেক্ট আমি পাবো। তবুও আপনার মতন একটা দেমাগি মেয়েকে আমি বিয়ে করব না। ক্ষমা করবেন আমায়, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে বিয়ে করা। কি তুই আমার প্রপোজালকে ঠুকরে দিচ্ছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, আমিও দেখছি তুই আমাকে কি করে বিয়ে করিস। ঠিক আছে, দেখতে থাকেন, আমি চললাম। শুভ সোজা রিদিতার সামনে থেকে আর কোনো কথা না বলে উঠে চলে আসে। ওইদিকে রিদিতার মেজাজ চরম মাত্রায় গরম হয়ে গেছে শুভর কথা শুনে। রিদিতা সোজা তার মায়ের কাছে ফোন করে বলে সে শুভকে বিয়ে করবে। তিনি যেভাবেই হোক এই বিয়ের সম্বন্ধন যেন পাকা করে।
রিদিতা তার মায়ের সাথে কথা শেষ করে সাথে সাথেই আবার আহনাফের কাছে ফোন লাগায়। আহনাফ ফোন রিসিভ করতেই রিদিতা আহনাফকে বলে, তোমার কোম্পানির কর্মচারী শুভ্র, তাকে আমি বিয়ে করতে চাই। আমি তাকে বিয়ের বিষয় নিয়ে কথা বলতেই অফিসে ডেকেছিলাম, কিন্তু সে আমায় বিয়ে করবে না বলে অসম্মতি জানিয়েছে। দেখো আহনাফ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, আমি শুধু এইটুকু জানি তুমি তাকে যে করেই হোক রাজি করাবে। শুভ্র তোমার অফিসের কর্মচারী হওয়ার পাশাপাশি সে তোমার বন্ধু। দরকার হয় তোমার কোম্পানির জন্য ফ্রিতে আমি কাজ করব। আমাকে তোমার কোনো প্রকার টাকা দিতে হবে না, লাগলে উল্টো আমি তোমায় টাকা দিয়ে সাহায্য করব তোমার কোম্পানি উপরে ওঠানোর জন্য। কিন্তু আমার শুভ্রকেই চাই, তাকে আমার লাগবেই লাগবে। আর তুমি যদি তাকে রাজি করাতে না পারো তাহলে আমি তোমার কোম্পানির জন্য কোনো প্রকার কাজ করব না। রিদিতা এক নাগারে কথাগুলো আহনাফকে বলে ফোন কেটে দেয়। আহনাফ তার কথার বিপরীতে কোনো কথা বলার সুযোগ দেয়নি রিদিতার রাগে দাঁত মুখ খিটমিট করছে। এদিকে শুভ এসে অফিসে হাজির হয়েছে। শুভ অফিসে হাজির হতে না হতেই আহনাফ শুভর কাছে গিয়ে হাজির হয়। চিন্তায় আহনাফের কপালে ঘাম জমে গেছে। শুভ আহনাফকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, আহনাফ, কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়নি সেটা বল। রিদিতার এত বড় প্রপোজাল তুই কিভাবে ঠুকরে দিয়েছিস? সেই মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে পাগল, আর তুই সেই মেয়ের প্রস্তাব ঠুকরে দিয়ে এসেছিস। শুভ্র প্লিজ, তুই এই বিয়েতে অমত করিস না। রিদিতা আমায় একটু আগে ফোন করে বলেছে তুই যদি বিয়ের প্রস্তাবে রাজি হোস তাহলে সে ফ্রিতেই আমাদের কোম্পানির জন্য কাজ করবে, না হয়তো সে আর কোম্পানির হয়ে কোনো কাজই করবে না। আহনাফ, আমি একটু আগে তোর আর তোর কোম্পানির কথা চিন্তা করেই রিদিতার সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু এটা আমার ব্যক্তিগত জীবনের ব্যাপার স্যাপার। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। হ্যাঁ, তোর কোম্পানির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, কিন্তু তাই বলে এত বড় ঝামেলা আমি নিজের জীবনে টেনে আনতে পারবো না। যেই মেয়ে মানুষকে সম্মান করতে জানে না, আর যত যাই হোক, সেই মেয়েকে বিয়ে করা যায় না। ক্ষমা কর তুই আমাকে। আর তোর যদি ইচ্ছে হয় তুই আমাকে চাকরি থেকে বের করে দিতে পারিস, তবু আমার পক্ষে সম্ভব নয় তোর এই কথা মেনে নেওয়া। আহনাফের কাছে বলার মতো আর কোনো ভাষা নেই। সে না পারছে রিদিতার কথা ফেলতে, আর না পারছে জোর করে শুভকে রাজি করাতে। দুজনে মাঝখানে অসহায়ের মতন ফেসে গেছে সে। এদিকে শুভ আহনাফের কথায় অসম্মতি জানিয়ে নিজের কাছে এসে মনোযোগ দেয়। রাতের বেলায় বাড়ি ফেরার পর শুভর মা রাবেয়া খাতুন শুভকে বলে, শুভ আর যত যাই হোক না কেন কখনো মায়ের কথা অমত করে না। বাবা মারা যাবার পর থেকে এখন অবধি তার মায়ের যে কোনো কথাই সে ফেলেনি। তবে শুভ মোটেও ইচ্ছে নেই সে মেয়েকে জীবনসঙ্গী বানানোর, কিন্তু মায়ের রিকোয়েস্ট সে বাধ্য হয়ে রাজি হয়। পরদিন রিদিতা আবার ফোন করে শুভকে অফিসে ডাকে। শুভ রিদিতার অফিসে হাজির হওয়ার পর রিদিতা শুভকে বলে, দেখেছিস, তোকে আমার কথায় রাজি হতেই হলো, আগেই আমার কথা মেনে নিলে পারতি। আচ্ছা যাই হোক, শোন, তোকে আর আহনাফের কোম্পানিতে চাকরি করতে হবে না। যত যাই হোক তুই আমার হাজবেন্ড হতে চলেছিস, তোর তো একটা মান সম্মান আছে। আমি আমার বসের সাথে কথা বলে নিয়েছি, আগামী মাসে আহনাফের কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে তুই আমার কোম্পানিতে জয়েন করবি। তোকে এই কোম্পানি থেকে মোটামুটি ভালো মানের একটা বেতন দেওয়া হবে। আর এই নে কাগজটা পড়ে সেটাতে সিগনেচার করে দে। শুভ কিছু না বলে চুপ করে রিদিতার দেওয়া কাগজটা হাতে নেয়। তখন খেয়াল করে দেখে রিদিতার দেওয়া কাগজে একটা চুক্তিনামা। শুভ কাগজের মধ্যে থাকা লেখাগুলো পড়তে থাকে। সম্পূর্ণ লেখা পড়া শেষ করতেই শুভর মাথা চক্কর দিয়ে ওঠে। শুভ অবাক হয়ে রিদিতার দিকে তাকিয়ে আছে। শুভ বুঝে উঠতে পারছে না রিদিতা আসলে কোনো মেয়ের কাতারই পড়ে কি না। একটা মেয়ের পক্ষে কি করে এসব সম্ভব? মানুষ সব সময় তার বিবাহিত জীবনটাকে সুন্দরভাবে সাজাতে গোছাতে চায়, অথচ রিদিতা পুরোপুরি তার বিপরীত। রিদিতার চুক্তিনামার মধ্যে লিখেছে শুভ আর তার দাম্পত্য জীবনে মেয়াদ 1 বছরের। আগামী 1 বছর পর দুজনকে ডিভোর্স দিয়ে যে যার মতন আলাদা হয়ে যাবে। আর এই 1 বছরের ভিতরে শুভ কোনোভাবেই রিদিতাকে স্পর্শ করতে পারবে না। রিদিতার সাথে কোনো রকম শারীরিক বা ফিজিক্যাল মেলামেশা করতে পারবে না। রিদিতার থেকে শুভকে যথাযথ একটা দূরত্ব বজায় রেখে থাকতে হবে। কখনো শুভ রিদিতার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। সেই সাথে এই চুক্তিনামার বিষয়ে নিয়ে শুভ কখনো কাউকে কিছু বলতেও পারবে না। এই চুক্তিনামার বিষয়টা তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চুক্তিনামায় রিদিতা এই সমস্ত কথা পড়েই শুভ চমকে উঠেছে। শুভ ইতিমধ্যে জানে রিদিতার মধ্যে অহংকার আর দেমাগ নিয়ে ভরপুর।
কিন্তু রিদিতার ভেতরটা যে এতটা কুৎসিত সেটা শুভর জানা ছিল না। শুভ রিদিতার এই নতুন রূপ দেখে আশ্চর্য হয়ে রিদিতার দিকে তাকিয়ে আছে। আর রিদিতা শুভর এমন আশ্চর্যজনকভাবে তাকিয়ে থাকা দেখে শুভকে বলে, কিরে এইভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আমার দিকে তাকিয়েছিস কেন? শুভ হুঁশ ফিরে আসে রিদিতার কথায়। আমি কখনো কল্পনাও করিনি আপনি এমন কুৎসিত মনের মানুষ। আমি জানতাম আপনার মধ্যে দেমাগ আর অহংকারটা বেশি, কিন্তু এখন দেখছি আপনার ভিতরটাও একদম অপরিষ্কার। আমার ভাবতে অবাক লাগছে আমি আপনার মতন একটা মেয়েকে বিয়ে করতে চলেছি। দেখ, বেশি কথা না বলে চুক্তিনামায় স্বাক্ষর কর। ক্ষমা করেন আমাকে, আমি এটা করতে পারবো না। আর না আমি আপনাকে বিয়ে করব। আপনাকে দেখলে আমার এখন ঘৃণা হচ্ছে। দেখ, এসব করে এখন আর কোনো লাভ নেই। বিয়ে তো তোর আমাকে করতেই হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যদি আমার ক্ষমতা দিয়ে তোকে বিয়ের জন্য রাজি করাতে পারি, তাহলে এই চুক্তিকেও তোকে দিয়ে আমার স্বাক্ষর করাতে বেশি সময় লাগবে না। অতএব সময় নষ্ট না করে ভদ্র ছেলের মতো চুক্তিনামায় সিগনেচার করে দে। শুভ রিদিতার কথা শুনে চুপ করে কিছু সময় ভাবে। পরবর্তীতে কিছু একটা ভেবে চুক্তিনামায় সিগনেচার করে দেয়। শুভ রিদিতার কথায় ভয় পেয়ে সিগনেচার করেছে এমনটা কিন্তু নয়। শুভর মাথায় অন্য কিছু একটা চলছে। হয়তো ভিতরে ভিতরে সে নিজের মতন কোনো পরিকল্পনা সাজিয়েছে। শুভ সিগনেচার করে দেওয়ার পর রিদিতাকে বলে, সিগনেচার তো করে দিয়েছি, তবে একটা কথা মাথায় রাখবেন, জোর করে চাইলে কিন্তু সবসময় সব কিছু নিজের পরিকল্পনা মতন করা যায় না। আজ না হয় জোর করে সব কিছু নিজের পরিকল্পনা মতন করছেন, কিন্তু এমনটা যেন না হয় আপনার সেই সাজানো গোছানো পরিকল্পনায় আপনি নিজেই বিরাটভাবে ফেঁসে গেছেন। শোন, আমাকে ভয় দেখাতে আসিস না। আমি রিদিতা কখনো ভয় পেয়ে কোনো কিছু থেকে সরে যাওয়ার মতন লোক না। আমি যা করি সব কিছু পরিকল্পনা মতোই করি। তবে যদি কখনো আমার পরিকল্পনার বিপরীতে গিয়ে কিছু হয়, তখন আমি রিদিতা সেই পরিস্থিতিটাকেও সামলে নেওয়ার মতন ক্ষমতা রাখি। সুতরাং তোর এসব জ্ঞান নিজের কাছেই রাখ। আমাকে অকারণে ফালতু পরামর্শ দিতে আসিস না। তোর এসব ফালতু জ্ঞানের ধার ধারি না আমি। আচ্ছা ঠিক আছে, সব আপনার পরিকল্পনা মতো হলেই হলো। অবশ্যই হবে। এবার নিজের কাজে যা। আর অফিসে পৌঁছে আহনাফকে বলবি আমি কিছু সময় পর ফটোশুটের জন্য তার অফিসে আসছি। সে যেন সবকিছু অ্যারেঞ্জ করে রাখে। শুভ আর কিছু না বলে রিদিতার অফিস থেকে চলে আসে। এরপর নিজের অফিসে পৌঁছাতে যথারীতি রিদিতার কথা আহনাফকে জানায়। আহনাফ প্রচণ্ড খুশি, শুভ বিয়েতে রাজি হয়। সেই সাথে রিদিতা একটু পর আসবে এটা ভেবে সে আরও খুশিতে সে আত্মহারা হয়ে শুভকে বলে, শুভ্র, তুই বিয়েতে রাজি হওয়ায় কত বড় উপকারটা যে করেছিস সেটা আর বলার ভাষা নেই। শুধু তোর কারণে রিদিতা আমাদের কোম্পানির জন্য ফ্রিতে কাজ করতে রাজি হয়েছে। আমি তোর এই উপকারের প্রতিদান হয়তো কখনোই দিতে পারবো না। তোর কারণে আমার লাখ টাকা বেঁচে গিয়েছে। সেই সাথে রিদিতা আমাদের কোম্পানির জন্য সবসময় কাজ করবে। এই খুশিতে তোর প্রমোশন করিয়ে দিব আমি। সেই সাথে তোর বেতনও বাড়বেই। কোনো লাভ নেই আহনাফ, আমার প্রমোশন করিস আর যাই করিস কোনো কাজে আসবে না এসব। কারণ আগামী মাস থেকে রিদিতা আমাকে তার কোম্পানিতে জয়েন করতে বলেছে। অলরেডি কথাবার্তা পাকাপোক্ত করে ফেলেছে সে। তোর কোম্পানিতে আমার আর থাকা হবে না। সুতরাং তুই আমার প্রমোশন করিস আর যাই করিস সেসব এখন আর কোনো কাজে আসবে না। তুই রিদিতাকে পেয়েছিস ঠিক, কিন্তু আমায় হারিয়ে ফেলেছিস। আর রিদিতাকে পেলেও কতদিন তার থাকার মেয়াদ সেটা আমার জানা নেই। তার ভিতরটা অনেক অপরিষ্কার। সে আমাকে বিয়ে করার জন্য তোকে এমন অফার করেছে, এখন সে তো আমাকে পেয়েই গেছে। তার আর এখন আর কি প্রয়োজন তোর জন্য কাজ করার? তবে আমি সঠিকটা বলতে পারছি না কি হয়। তবে রিদিতাকে আমি যতদূর জেনেছি সে এক্সপেরিয়েন্স থেকে বলছি, তোর কোম্পানির জন্য সে হয়তো বেশি দিন কাজ করবে না। বাকিটা রিদিতাই ভালো জানে। শুভর কথা শুনে আনাফের হাসি মাখা চেহারা টেনশনে সাপ এসে ভর করে। আনাফ মলিন সুরে শুভকে বলে, বন্ধু, তার মানে আমি কোম্পানি এগিয়ে নিয়ে যাওয়ার চক্করে তোকেই হারিয়ে ফেলেছি। হ্যাঁ, অনেকটাই এমন। রিদিতা যদি দীর্ঘদিন তোর কোম্পানির জন্য কাজ করে তাহলে তুই আমাকে হারিয়ে ফেলেও সার্থক। আর যদি দীর্ঘদিন কাজ না করে তাহলে তুই নিজেরই লোকসান করেছিস। আচ্ছা যাই হোক, শোন, তুই টেনশন করিস না। আমি যেখানে থাকি না কেন তোর সাথে তো আমার যোগাযোগ থাকবেই। এমন তো না যে অন্য কোথাও কাজ করার কারণে তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হচ্ছে।
তুই একদম চাপ নিস না, বন্ধুত্ব ঠিকই থাকবে। এবার গিয়ে ফটোশ্যুটের জন্য সব ঠিকঠাক কর। একটু পর তো আবার রিদিতা আসবে ফটোশ্যুটের জন্য। শুভ আহনাফকে আশ্বস্ত করে, কিন্তু আহনাফের মন পুরোপুরি আশ্বস্ত হয় না, কারণ সে ইতিমধ্যেই শুভকে হারিয়ে ফেলেছে। তার উপর রিদিতাও কদিন কাজ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আহনাফ মনে অস্বস্তি নিয়ে ফটোশ্যুটের জন্য সব কিছু ঠিকঠাক করতে চলে যায়। 1 ঘন্টা পর রিদিতা অফিসে আসে। আহনাফ রিদিতা আসার আগেই সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। রিদিতা অফিসে আসার কিছু সময় পরেই ফটোশ্যুটের কাজ শুরু হয়। অফিসে অনেক কর্মচারী কাজ রেখে রিদিতার ফটোশ্যুট দেখছে, কারণ সোশ্যাল মিডিয়াতে রিদিতার 4 লাখের মতো একটা ফ্যান বেস পেজ আছে। এ কারণে রিদিতা মোটামুটি মডেল হিসেবে অনেকের কাছে বেশ পরিচিত। রিদিতা একটা জিনিস লক্ষ্য করে, অফিসের অনেকেই কাজ ফেলে তার ফটোশ্যুট দেখছে, কিন্তু শুভ আসেনি। রিদিতার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগে, বলতে গেলে ইগোতে একটু আঘাত করেছে। সে কারণেই সে ফটোশ্যুট শেষ করে শুভর খোঁজ করে তার কাছে যায়। রিদিতা সেখানে ফটোশ্যুট করছে, তার পাশেই শুভর কেবিন, কিন্তু তারপরেও সে রিদিতার ফটোশ্যুট দেখতে যায়নি। নিজের কেবিনে বসে অফিসের 2জন মেয়ে কর্মচারী আর শুভ মিলে কোনো একটা কাজের বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। রিদিতা শুভর কাছে পৌঁছানোর পর শুভকে মেয়ে দুটির সাথে কথা বলতে দেখে রিদিতা হুট করেই কেমন যেন রেগে উঠে যায়। ভিতরে ভিতরে রাগে বারুদের মতন ফুলতে শুরু করেছে রিদিতা। রিদিতা আর কোনো কিছু না ভেবে সোজা গিয়ে শুভর শার্টের কলার চেপে ধরে। রিদিতার এমন আচরণে উপস্থিত মেয়ে 2জন অবাক হয়ে যায়। রিদিতা পেছনে ফিরে শুভর কেবিনের দিকে তাকালে আহনাফ এবং আরও কয়েকজন এসেছিল। তারাও রিদিতাকে আচরণ দেখে চমকে ওঠে। কেউ বুঝে উঠতে পারছে না রিদিতা হুট করে এমন আচরণ কেন করছে। তখনই রিদিতা নিজের ভেতর থেকে রাগ উগলে বের করে। এই, তুই মেয়ে দুটোর সাথে বসে বসে কি কথা বলছিস? শার্টের কলারটা ছাড়ুন। কেন ছাড়বো শার্টের কলার? তোদের অফিসের অধিকাংশ কর্মচারী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফটোশ্যুট দেখেছে, আর তুই সেখানে না গিয়ে বসে বসে এদের সাথে গল্প চিটিয়েছিস। শার্টের কলারটা দয়া করে ছাড়ুন। না, ছাড়বো না। তুই আমাকে এই কথার উত্তর দে, তুই সেখানে না গিয়ে এদের সাথে বসে বসে কিসের এত গল্প করছিস? শুভর রাগ উঠে যায় রিদিতার আচরণে। আগে রিদিতা যা যা করেছে, কিন্তু এখন অফিসে এতগুলো এমপ্লয়ারের সামনে অকারণে শার্টের কলার ধরায় শুভর রাগ উঠে যায়। জোরে এক ছাড়ি দিয়ে রিদিতার থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বলে, আমার শার্টের কলার ধরেছেন কোন সাহসে? এত সাহস কে দিয়েছে আপনাকে? তোর সাথে আমার বিয়ে হতে চলেছে, তোর শার্টের কলার ধরতে আমার আবার সাহস লাগবে নাকি? আমার যখন ইচ্ছা আমি তোর শার্টের কলার এভাবে ধরতে পারি। রিদিতার কথা শুনে অফিসের সবাই আবারও চমকে ওঠে। রিদিতা আর শুভর বিয়ের কথাটা আহনাফ ছাড়া আর কেউ জানতো না, কিন্তু এখন রিদিতার কথায় সেই বিষয়টা সবাই জানতে পেরে বেশ অবাক হয়। উপস্থিত সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে দুজনের দিকে। তখন শুভ রিদিতার কথার উত্তরে বলে, নিজেকে আর কতটা নিচে প্রমাণ করবেন? আপনার সাথে আমার বিয়ে হচ্ছে দেখে একেবারে কিনে ফেলেছেন নাকি আমায়? অতএব আপনার এই বেখেয়ালি চিন্তা ভাবনা বাদ করুন, বন্ধ করুন। আমি একদম গঙ্গার জলে ভেসে আসিনি যে যে যা মন চায় তাই করবেন। আপনার এই খেয়ালি পোলাও পাকানো সব জায়গায় চলবে না। আপনার এই খেয়ালি পোলাও পাকানো সব জায়গায় চলবে না। যেই কাজ করতে এসেছেন সেটা করে চলে যান, আর আমাকে আমার কাজ করতে দিন। আপনার মতন এমন আজাইরা ঝামেলা করার মতন সময় আমার নেই। আমি যথাযথ শ্রম দিয়ে টাকা উপার্জন করি, আর এই দুজনের সাথে অফিসের বিষয়ে কাজ নিয়ে কথা বলছিলাম। এবার সোজা নিজের রাস্তা মাপতে চলে যান। আর একটা কথা, ভবিষ্যতে এমন কিছু করার আগে অসংখ্যবার ভেবে নেবেন। রিদিতার মুখ বন্ধ হয়ে যায় শুভর কথায়। রিদিতার কাছে বলার মতো কোনো ভাষা নেই। এক জায়গায় রাগ, অন্য জায়গায় দেখা দিয়ে গিয়ে ফেসে গিয়েছে রিদিতা। যদিও বাকি 5-10টা মানুষের ন্যায় তাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হতো, এবং রিদিতা এই সূত্র ধরেই মেয়েদের সাথে বসে বসে কথা বলার জন্য আসলে রাগটা দেখাতে, তাহলেও তা মানা যেত। কিন্তু রিদিতা আর শুভর সম্পর্কটা স্বাভাবিক নয়, আর না রিদিতা সে কারণে রাগ দেখিয়েছে। নিজের দোষে রিদিতা নিজেই ফেসে গিয়েছে। চেহারা মলিন করে আহনাফের অফিস থেকে বেরিয়ে চলে যায় রিদিতা। অবশ্য এটা করার জন্য রিদিতার কাছে আজ কোনো উপায়ও নেই। রিদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই যে যার মতন কাজে চলে যায়। শুভ বসে বসে নিজের কাজ করছে, কিন্তু তার মনের মধ্যে রিদিতাকে নিয়ে এক ধরনের একটা খারাপ লাগা কাজ করছে। যতই হোক, রিদিতা একজন পাবলিক ফিগার, তার একটা সম্মান আছে। এভাবে সকলের সামনে তাকে কথাগুলো বলা হয়তো তার উচিত হয়নি, কিন্তু শুভ আর কিছু করা ছিল না। তারও তো একটা মান সম্মান আছে। এভাবে শুভর সাথে ট্রিট করাটাও রিদিতার উচিত হয়নি। শুভ কাজ করতে করতে এসব বিষয়গুলো নিয়ে অনেকক্ষণ ভাবে।
দুপুর পর 1টার দিকে শুভ কাজ থামিয়ে আনাফকে গিয়ে বলে, আহনাপ, আমি একটা জায়গায় যাব, আমার কিছু সময়ের জন্য ছুটি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, যা। তবে তোকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করিস আর কি। বল। শুভ্র, আমার এসব বলা হয়তো কোনোভাবেই উচিত না, কারণ বিয়েটা তোর আর হৃদিতার ব্যক্তিগত। তবুও তুই আমার বন্ধু সেই হিসেবে তোকে বলছি। শুভ্র, হৃদিতা ভুল করেছে এটা মানি, কিন্তু তোরও তো একই ভুলটা তার সাথে করা আমার মতো উচিত হয়নি। দেখ, মানুষ যখন একটু উপরে উঠে তখন অনেকের মধ্যেই দেমাগ জিনিসটা একটু কাজ করে। হৃদিতা হয়তো এই কারণেই ওই রকমটা করেছে। তবে আমি মনে করি যখন বিয়ের পর তোর সাথে মিশতে শুরু করবে, তখন হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখ, তুই আবার মনে করিস না আমি স্বার্থের জন্য তোকে এসব বলছি। আমি সত্যিই তোদের দুজনের ভালোবাসার জন্য এসব বলছি। বুঝলাম। আচ্ছা শোন, আমি এখন গেলাম, কিছু সময়ের মধ্যে আমি আবার ফিরে আসবো। ঠিক আছে, যা। আর তাড়াহুড়া করার কোনো দরকার নেই। অতিমাত্রায় প্রয়োজনীয় কিছু হলে ধীরে সুস্থে শেষ করে তারপর কালকে অফিসে আসিস। আচ্ছা। শুভর অফিস থেকে বেরিয়ে বাইক নিয়ে হৃদিতার অফিসে পৌঁছায়। হৃদিতা নিজের কেবিনে বসে আছে। শুভ অফিসে পৌঁছে হৃদিতার কেবিনে গিয়ে হৃদিতার সাথে দেখা করে। হৃদিতা শুভকে দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তুই হঠাৎ এখানে কেন এসেছিস? আপনার সাথে আমার কিছু কথা ছিল, সে কারণে এসেছি। বল, কি বলবি? আপনার সাথে তখন আসলে এত মানুষের সামনে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমি অন্য মেয়েদের সাথে কথা বলাই বিষয়টা হতো আপনার খারাপ লেগেছে, নয়তো অন্য কারণও থাকতে পারে। তবে আমি আসলে ক্ষমা প্রার্থী ওই সময়ের আচরণের জন্য। হাসবো না কি করব? আমি আসলে বুঝে উঠতে পারছি না। ডেফিনেটলি অন্য কোনো কারণ আছে তোর উপরে রেগে যাওয়ার পেছনে। তোর কি মনে হয় তোর মতন লো ক্লাস অন্য মেয়েদের সাথে কথা বলেছে দেখে আমি হৃদিতা রেগে যাব? কখনোই না। অবশ্যই অন্য কোনো কারণ আছে। আর তোর মতন লো ক্লাস মানুষের সাথে তো কথাবার্তা বলবে। এটা নিয়ে আমার রাগ হওয়ার কোনো কারণ নেই। আসলে যে কোনো একটা কারণে আমার ইগোতে একটু আঘাত লেগেছে, সেই কারণেই আমি তোর সাথে রেগেছিলাম। তবে যাই হোক, তোর বুদ্ধি আছে, ক্ষমা চেয়ে নিজের শাস্তির ওজনটা কিছুটা কমিয়েছিস। শুভ হৃদিতাকে শক্ত কথায় বলায় তার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছিল। সে সাথে শুভর কিছু সময়ের জন্য এটাও মনে হয়েছে হৃদিতা হয়তো তাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পেয়েছে, যে কারণে সে এমন রাগ দেখিয়েছে। কিন্তু এখন হৃদিতার কথা শুনে শুভ বুঝতে বাকি নেই যে হৃদিতার মতন বেয়াদব মানুষের সাথে কোনো রকম আপোষ করতে নেই। তাদের সাথে বেয়াদবি করাটাই মানানসই। শুভ এখানে আশাটাই চরম মাত্রায় ভুল হয়েছে। সে সাথে হৃদিতাকে নিয়ে পজিটিভ ধারণা করেও সে চরম বোকামি করেছে। শুভ তৎক্ষণাৎ ঠিক করে হৃদিতা যেহেতু ভালো কথার লোক নয়, তাহলে সে তার সাথে বেয়াদবিটাই করবে। শুভর সাথে 7-5 না ভেবে হৃদিতার বুকে হাত দিয়ে তার জামার মুঠো করে চেপে ধরে। কিন্তু হৃদিতা শুভর এমন আচরণে কোনো প্রকার প্রতিক্রিয়া না করেই বলে, বাহ জানেমান, তুমি তো দেখছি বেশ চালাক। তোমাকে চুক্তিনামায় শর্ত দিয়েছিলাম তুমি বিয়ের পর আমার সাথে কোনো প্রকার শারীরিক বা ফিজিক্যাল মেলামেশা করতে পারবে না, কিন্তু তুমি তো দেখছি শর্ত যেন না ভাঙে সেই রকম বিয়ের আগেই আমার সাথে সব কিছু করে ফেলতে চাইছো। হৃদিতার কথা শুনে শুভর মাথা পুরোপুরি আউল হয়ে যায়। লজ্জার সাথে সাথে শুভ হৃদিতাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে যায়। আর অপরদিকে হৃদিতা শুভর এমন কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে। শুভর এমনিতে মেজাজ খারাপ, তার উপর হৃদিতার এমন শব্দ করে হাসতে দেখে প্রচণ্ড বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে হৃদিতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে হৃদিতার কোনো হেলদোল নেই, উল্টো আরও ইচ্ছে করে শুভকে দেখিয়ে দেখিয়ে হাসছে। শুভর রাগে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, তবু সে চুপচাপ নিজেকে কন্ট্রোল করে রেখেছে। হৃদিতা শুভর কোনো প্রতিক্রিয়া না দেখে হাসা থামায়। এরপর শুভকে বলে, কি হলো জানেমান, ছেড়ে দিলে যে? এত জলদি আমার কথা শুনে তোমার মধ্যেকার নেশা বেরিয়ে গেছে? তুমি না বুদ্ধিমান, বিয়ের পর কিছু করতে পারবে না দেখে বিয়ের আগেই সবকিছু সেরে ফেলতে চেয়েছো। ধরো, আবার আমায় ধরো। ছাড়লে কেন? এত লজ্জা পেলে কি হয় নাকি জানেমান? তোমার উদ্দেশ্যকে তো তোমার সফল করতে হবে। হৃদিতার কথা শুনে শুভ ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। এত সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেকে সামলে রাখলেও এখন আর কোনোভাবেই শুভর পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। হৃদিতার ঠেস মারা কথায় শুভর ধৈর্য শক্তি পুরোপুরিভাবে হারিয়ে গেছে। আর 1 সেকেন্ডও কোনো কিছু না ভেবে
তেড়ে গিয়ে রিজিতাকে পেছনে থাকা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ধরে। এরপর রিজিতা কিছু বুঝে ওঠার আগেই রিজিতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। শুভর এমন আচরণে রিজিতার চোখ বড় বড় হয়ে যায়। রিজিতা শুভকে আরো রাগিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল, কিন্তু রিজিতার কোনো ধারণাই ছিল না যে ওই রকমটা করায় শুভ তার সাথে এমন কিছু করে বসবে। রিজিতা কোনো প্রকার নড়াচড়া করতে পারছে না। শুভ তাকে দুহাতে সাহায্যে প্রচন্ড শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরেছে। এখন চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া রিজিতার কাছে আর কোনো উপায় নেই। রিজিতা খাল কেটে কুমির ডেকে আনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে ঠোঁটের উপর করা শুভর অত্যাচারগুলো হজম করছে রিজিতা। আর এমনটা ছাড়া রিজিতার কাছে আর কোনো উপায়ও নেই। এভাবেই মিনিট দুয়েক কেটে যায়, কিন্তু শুভ রিজিতাকে ছেড়ে দেওয়ার কোনো নামগন্ধই নেই। শুভ ক্রমাগত রিজিতার ঠোঁটের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মিনিট 5 পর শুভ রিজিতার ঠোঁট চূড়াকে মুক্ত করে দেয়। শুভর থেকে মুক্তি পেয়ে রিজিতা বড় বড় শ্বাস নিতে শুরু করে। এত সময় রিজিতা যেন একটা বন্দিখানার মধ্যে আটকে ছিল, যেখানে তার নিজের ইচ্ছাতে শ্বাস নেওয়ার মতনও কোনো অনুমতি ছিল না। এ কারণে মুক্ত পাওয়ার সাথে সাথেই বড় বড় করে শ্বাস নিতে শুরু করে। অপরদিকে শুভ রিজিতাকে ছেড়ে দেওয়ার পরক্ষণে একটা প্ল্যান করে, আজ রিজিতাকে বুঝিয়ে দেবে পাগলকে খেপানোর ফল কতটা ভয়ানক হয়। রিজিতা শুভর কাছ থেকে ছাড়া পেয়ে পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই শুভ আবারও রিজিতাকে আগের মতো দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নেয়। রিজিতা শুভর এমন আচরণে পুরো আটকে ওঠে। প্রবল বেগে রিজিতার বুকের ভেতরে থুপথুপ করছে। রিজিতা বুঝে উঠতে পারছে না এই পাগল থেকে কি করে সে মুক্তি পাবে। তবে সে এটা ইতিমধ্যে বুঝে গেছে যে সে হাজার চেষ্টা করলেও তার সব চেষ্টা বিফলে যাবে। কোনোভাবেই সে নিজের প্রচেষ্টায় এই পাগলকে মুক্ত করতে পারবে না, যতক্ষণ না এই পাগল নিজ থেকে তাকে মুক্তি দিচ্ছে। শুভ আরো মিনিট 5 মতন রিজিতার ঠোঁটে নিজের কবজায় রেখে ছেড়ে দেয়। তবে আগে বারবার রিজিতাকে ছেড়ে দেওয়া হলেও কিছুটা দূরে সরেও এবার তার মতিগতি অন্যরকম। রিজিতাকে দুহাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে। রিজিতা প্রচন্ড হাঁপাচ্ছে। শুভ কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও রিজিতার ঠোঁটের দিকে অগ্রসর হয়, কিন্তু তখন রিজিতা শুভকে বলে, প্লিজ এবার ছেড়ে দাও আমায়, আমার দম আটকে আসছে, আমি আর নিতে পারছি না এসব। কেন এখন কেন? একটু আগে না কি জানি সব জানি বলছিলেন, এখন আর কোনো ছাড়াছাড়ি হবে না। যদিও আমি কোনো নারীর ঠোঁটেই প্রথম স্পর্শ করেছি, তবুও যতক্ষণ আমার শরীরে শক্তি থাকবে ততক্ষণ আজকে আপনার ঠোঁট আমি নিজের কবজায় নিয়ে রাখবো। না না প্লিজ, আমি আর পারছি না নিতে। আবারও এ জীবনের প্রথম, আগে কখনো আমি এসব করিনি। আজ প্রথমবারেই আমার সাথে যা ঘটেছে তা আমার জন্য বিশাল কিছু। আমার মধ্যে সত্যিই আর শক্তি নেই নিজেকে সামলানোর মতন। আমার দম বন্ধ হয়ে আসছে। তাতে আমার কি? আপনার কি আছে কি নেই বা দম বন্ধ হয়ে আসছে সেসব দেখে আমার কোনো কাজ নেই। আমি তো সবেমাত্র শুরু করেছি, এখনো তো বহু কিছু করা বাকি। ধীরে ধীরে আপনার সাথে শারীরিক মেলামেশাও আমি করব। না না প্লিজ, আমায় ছেড়ে দাও। আমি আর কখনো এরকম কিছু বলবো না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, তবে 5 বার কান ধরে উঠবস করতে হবে, আর সেই সাথে কান ধরে এই কথাটা বলতে হবে যে আপনার ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি যা বলছো আমি সব করছি। শুভ রিজিতাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রিজিতার কান ধরে উঠবস করতে শুরু করে, কিন্তু রিজিতার শরীর একদম চলছে না। কিছু সময় শুভর আটকে রাখা বন্দিখানায় থেকে রিজিতার পুরো শরীর কাহিল হয়ে গেছে। তবে তার কাছে শুভর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপাতত পাগলটার থেকে তার মুক্তি প্রয়োজন। শরীর না চললেও অনিচ্ছা সত্ত্বেই উঠবস করে এবং কান ধরে শুভর কাছে ভুল স্বীকার করে। রিজিতা শুভর কথা মেনে নেয়, শুভকে চলে যায়। কিন্তু রিজিতা মনে মনে ঠিক করে শুভকে সে দেখে নেবে। অন্যদিকে শুভ রিদিতার অফিস থেকে বেরিয়ে নিজের অফিসে চলে আসে। শুভ অফিসে ফিরে আসার পর আনাফ শুভকে দেখে হাসতে শুরু করে। শুভ কোনো কথা ছাড়া আনাফকে এভাবে হাসতে দেখে বলে, কি রে, বেকুবের মতন এভাবে হাসছিস কেন? আরে আমি বেকুবের মতো হাসছি না রে, হাসার যথাযথ কারণ আছে, দেখেই হাসছি। কি কারণে হাসছিল বল? আচ্ছা বলছি, তার আগে তুই আমাকে এটা বল যে তুই কোথায় গিয়েছিলি? রিদিতার সাথে দেখা করতে তার অফিসে গিয়েছিলাম। সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। মানে কি? মানেটা হচ্ছে তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে, আর সেটাই দেখেই আমি নিশ্চিত হয়েছি তুই রিদিতার সাথে দেখা করতে গিয়েছিস। আহনাব, কি বলছিস এসব? কি বলছিস সেটা বিশ্বাস না হলে ঠোঁটে হাত দিয়ে দেখ।
শুভ ঠোঁটে হাত দিয়ে দেখে সত্যি তার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। শুভ এতক্ষণ সমস্ত কিছু বুঝে এসেছে। শুভ নিজের ঠোঁটে হাত দিয়ে প্রমাণ পাওয়ার পর আহনাফ শুভকে বলে ওঠে, এবার বিশ্বাস হলো তো? আচ্ছা যাই হোক, হৃদিতার সাথে তো সব ঠিকঠাক হয়ে গেছে, তাহলেই হলো। না, কিছুই ঠিকঠাক চলছে না। আর ঠোঁটে লিপস্টিক লেগে আছে কী কারণে সেটা তো তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তবে যা কিছু হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, এক প্রকার জেদাজেদিতে এসব হয়েছে। বাকিটা তোকে আর কিছু খুলে নাইবা বললাম। আরে পাগলা, যেভাবেই হোক না কেন, ভাগ্যিস আমার চোখে পড়েছে বিষয়টা। না হয়তো তুই যা করেছিস সব কিছুর প্রমাণ ঠোঁটে করে এই বয়ে নিয়ে এসেছিস। আমার জায়গায় অন্য কেউ যদি বিষয়টা দেখতো তাহলে তো তোর মানিজ্য সব প্লাস্টিক হয়ে যেত। হুম, যা কাজ কর গিয়ে, আমি বাইরে একটা কাজে যাচ্ছি। ঠিক আছে। শুভ নিজের কেবিনে চলে আসে। কেবিনে পৌঁছে কাজে মন দেয়, কিন্তু রিজিতার সাথে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তে কাছ থেকে এক প্রকার মন ছুটে যায়। শুভ নিজের কাছে নিজেকেই কেমন যেন অবাক লাগছে। শুভ একটু আগেও যে রিজিতার সাথে এত সব করে এসেছে সেটা শুভ এখন বিশ্বাসই হচ্ছে না। সব কিছু কেমন যেন তার কাছে স্বপ্নের মতন লাগছে। শুভ ব্যাপারটা নিয়ে ভাবনায় মশগুল হয়ে আছে। হুট করেই শুভর ফোনটা বেজে ওঠে। শুভ ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে যা বলে সেটা শুনে শুভর গলায় পানি শুকিয়ে যায়। শুভকে তার মা রাবেয়া খাতুন ফোন করেছে। শুভ তার মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। রাবেয়া খাতুন ছেলের কাছে কথার কোনো উত্তর না পেয়ে আবারও বলে, শুভ বাধ্য হয়ে এবার মুখ খুলে। শুভর কাছে কথার উত্তর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ নীরবতা সম্মতির লক্ষণ। রাবেয়া খাতুন কথা শুনে বলে, মা, তোমার ছেলেকে কি তোমার কাছে ওই রকম বলে মনে হয়? মা, তোমার বৌমাকে এমনিতে একটা কথা বলেছিলাম, কিন্তু তোমার সেলিব্রিটি বৌমা আমার কথা শোনেনি, তাই আমি একটু রাগ দেখিয়ে তার হাতটা চেপে ধরেছিলাম। আর সে সেই জিনিসটাকে লম্বা করে তোমার কাছে বাড়িয়ে বাড়িয়ে বলেছে। মা, তুমি টেনশন করো না, আমি তোমার কথাটা স্মরণ রাখবো। আচ্ছা। শুভ ফোন রেখে দেয়। এ যাত্রায় বেঁচে গিয়েছে। কোনোভাবেই নিজের মাকে বুঝ দিয়েছে, না হয়তো মান সম্মান সব ধুলোয় মিশে যেত। শুভ এখন কিছুটা স্বস্তি লাগলেও রিদিতার কথা ভেবে অবাক লাগছে তার। যতই হোক, কিছুদিনের মাঝে রিদিতা তার বউ হতে চলেছে, তাদের দুজনের মাঝে কিছুটা হলেও প্রাইভেসি থাকা উচিত। যতই শুভ রাগ দেখাক, রিদিতার ঠোঁট স্পর্শ করুক না কেন, ব্যাপারটা অন্তত তাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। কিন্তু রিদিতা শুভ মায়ের কাছে ব্যাপারটা জানিয়ে দিয়েছে। শুভ রাগ হচ্ছে রিদিতার উপর। মনে মনে একটা পরিকল্পনা সাজায় রিদিতাকে নিয়ে। সময় মতন সেই পরিকল্পনাটিকেও এখন খালি বাস্তবায়ন করার পালা। শুভ চেয়ারে বসে বসে নিজের মতো ভাবনায় মশগুল। এমন সময় শুভর ফোনটা বেজে ওঠে। অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে শুভর কাছে। শুভ ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে রিদিতা শুভকে বলে ওঠে, আমার সাথে উল্টোপাল্টা করে শান্তিতে বসে আছিস তাই না? টেনশন নিস না, তোর শান্তি উধাও হয়ে যাবে। অলরেডি তোর মায়ের কাছে ফোন করে তোর উল্টাপাল্টা আচরণ সম্পর্কে নালিশ করেছি আমি। আমার সাথে এইসব করার ফল তুই পাবি। আপনি আমার মায়ের কাছে নালিশ করে কাজটা কিন্তু একদম ঠিক করেননি। আরে এটা তো তেমন কিছুই না। আমি রিদিতার শরীরে কোনো দিন কেউ সাধারণভাবেও হাত দিয়ে স্পর্শ করার সাহস পাইনি। সেখানে তুই আমার ঠোঁটে নিজের ইচ্ছা মতো স্পর্শ করেছিস। আমায় জিম্মি করে নিজের ইচ্ছা মতন আমার ঠোঁটে নিজের ঠোঁট ঠেকিয়ে মজা নিয়েছিস। এরপর আমার ঠোঁট আমার ইচ্ছার বিরুদ্ধে নিজের খুশি মতন দখলে নিয়ে রেখেছিলি। তোকে তো আমি যে কি করব তা নিজেও জানি না। তবে এইটুকু বলে রাখি, শাস্তি তোকে পেতেই হবে। দেখুন, ওইসব আমি কিভাবে করেছি সেটা আমার নিজেরও জানা নেই। আমার নিজের কাছেই সব কিছু এখন কেমন যেন স্বপ্নের মতন লাগছে। সেই সাথে আমার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমি আপনার সাথে ওই রকমটা করেছি। কিন্তু যাই হোক, আপনি আমার মায়ের কাছে বিষয়টা জানিয়ে একদম ঠিক কাজ করেননি। কিভাবে জানা থাকবে না তোর? নরম ঠোঁট পেয়ে হায়নার ঝাঁপিয়ে পড়ে মজা লুটেছিস।
এখন তাহলে সবকিছু কেন অজানা হওয়ার ভান করছিস? একদিন যদি স্পর্শ করতিস তাহলেও মেনে নিতাম, কিন্তু তুই তো তা করিসনি। আমায় আটকে রেখে রীতিমতো আমার ঠোঁটে মিনিট 10 চেয়েও বেশি সময় চুমু খেয়েছিস, কিন্তু এখন এসে নাটক করছিস কিছুই জানিস না। আর তোর মায়ের কাছে আমি বিষয়টা জানিয়ে ঠিক করেছি কি ভুল করেছি তা আমার জানার নেই। তবে মাথায় রাখিস, তোর এই আচরণের কারণে তোকে কঠিন শাস্তি আমি দিব। রেডি হয়ে থাক তুই। আমার সতীত্বের প্রথম ধাপ তুই নষ্ট করেছিস। তোর হয়তো একটাই ভুল হয়েছে, কিন্তু তোর শাস্তি পেতে হবে অসংখ্যবার। শুভ আর কিছু না বলে রিদিতাও নিজের মতন শুভকে শাসিয়ে ফোনটা কেটে দেয়। চুপ করে চেয়ারে বসে আছে, মাথায় জ্যাম খেয়ে আছে শুভর। এভাবে কিছু সময় যেতেই অফিস ছুটি হয়। শুভর কাঁধে ব্যাগ নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু অফিস থেকে বের হওয়ার পূর্বেই আনাফের সাথে তার দেখা হয়। তখনই আনাফ শুভকে বলে, শুভ্র, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে তোর? আরে তেমন কিছু না। শুভ্র, তুই আমার বন্ধু, তোর চেহারা দেখলে আমি বুঝে যাই কিছু হয়েছে কি হয়নি। আমায় বল কি হয়েছে। আর এই রিদিতাকে নিয়ে একটু চিন্তিত আমি। কেমন যেন অনেক বেশি জেদি টাইপের মেয়ে রিদিতা। শুভ্র, তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। বিয়ের আগে মেয়েদের মধ্যে অনেক রকমের স্বভাব থাকে, কিন্তু বিয়ের পর সেসব পরিবর্তন হয়ে যায়। আমার বউয়েরও কিন্তু অনেক রকমের স্বভাব ছিল, কিন্তু বিয়ের পর যখন দুজনে কাছাকাছি থাকতে শুরু করেছি তখন দুজনের মধ্যেই এক ধরনের একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে আমার বউ রিমির মধ্যে। আমার পরিবারে এত সদস্য থাকা সত্ত্বেও রিমি আমাকে ছাড়া কিছুই বুঝতো না। শোন শুভ্র, তুই খামোখা টেনশন করছিস। হ্যাঁ, এটা সত্যি, রিদিতা বাকি মেয়েদের থেকে অনেকটাই ভিন্ন, তবে আমার বিশ্বাস তার মধ্যে হয়তো পরিবর্তন আসবে। তোরা দুজন যখন কাছাকাছি থাকতে শুরু করবি তখন দেখবি রিদিতার সমস্ত জেদ ভালোবাসায় পরিণত হয়েছে। দেখা যাক কি হয়, পরিবর্তন আসলে তো ভালোই, না হয়তো কি আর করার। আচ্ছা যাই হোক, শোনো আমি চললাম। আচ্ছা, সাবধানে যাস বাসায়। আচ্ছা। শুভ বাড়ি চলে যায়। শুভর মা রাবিয়া খাতুন শুভকে চা করে দেয়। শুভ ফ্রেশ হয়ে চা খেয়ে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। রোজ বিকেলে শুভ অফিস শেষ করে বাড়ি ফিরে এসে কলেজ লাইফে কিছু বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়, কিন্তু আজ একটু ব্যতিক্রম ঘটে। শুভ বাসা থেকে বের হওয়ার আগেই শুভর মা শুভকে বলে, মা, বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, তবে আমি যেখানে থাকি 7টার আগে চলে আসব। শুভ বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের কাছে চলে যায়। শুভ তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। আড্ডা জমাতে চা আর সিগারেটের অর্ডার করেছে শুভর বন্ধুরা। একটু পর চা আর অর্ডার করা সিগারেট দিয়ে যায়। শুভর এক হাতে চা আর এক হাতে সিগারেট। শুভ প্রতিদিন বিকেল বেলায় বন্ধুদের সাথে একটু সিগারেট খায়। এছাড়া তার এসব খাওয়া পড়ে না। চায়ের সাথে সিগারেট ধরিয়ে মনের সুখে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সিগারেট খাচ্ছে শুভ। এমন সময় হুট করে রিদিতা এসে হাজির হয় তাদের কাছে। রিদিতাকে এখানে দেখে শুভ অনেকটা আশ্চর্য হয়, কিন্তু শুভর বন্ধুরা রিদিতাকে দেখে আশ্চর্য হওয়ার পাশাপাশি তার দিকে এক নজর তাকিয়ে থাকে। শুভর বন্ধুরা বুঝে উঠতে পারছে না রিদিতা এখানে কি করছে। কম বেশি রিদিতাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভর অনেক বন্ধুরাই চিনে, তবে কখনো রিদিতাকে তারা নিজের সচক্ষে দেখেনি। সে কারণে রিদিতাকে দেখে চোখ পাকিয়ে তাকিয়ে আছে তারা। রিদিতা শুভর বন্ধুদের আরো অবাক করে দিয়ে শুভকে বলে, সাহেবের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিস, আবার সেই দুর্গন্ধময় ঠোঁট দিয়ে আমার ঠোঁট স্পর্শ করিস। লজ্জা করে না তোর? শুভর বন্ধুরা রিদিতার কথা শুনে যথারীতি আরো অবাক হয়ে যায়। এত সময় তারা রিদিতার দিকে তাকিয়েছিল, কিন্তু রিদিতার কথা শুনে এখন সবাই শুভর দিকে তাকিয়ে আছে। তবে শুভর কোনো হেলদুল নেই, সে সবাইকে উপেক্ষা করে সিগারেট খাওয়ায় ব্যস্ত। শুভর আচরণে রিদিতার রাগ উঠে যায়। রিদিতা এক টান দিয়ে শুভর হাত থেকে সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর শুভকে বলে, তোর খবর আছে আজকে। একে তো আমার অপছন্দের জিনিস খাচ্ছিস, তার উপরে ঘাওরামি করছিস। আমার সাথে ঘাওরামি করার ফল তুই পাবি। তোর 12টা আজ আমি বাজাবো। আজ খালি তুই বাসায় যা। শুভতাও রিদিতার কথায় কোনো পাত্তা দেয় না। রিদিতাও আরো বেশি কিছু না বলে শুভকে, কারণ রিদিতাকে দেখে আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করেছে। রিদিতা সে কারণে আর বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। রিদিতা চলে যাওয়ার পর শুভর বন্ধু অভি শুভকে বলে, বন্ধু, রিদিতা এসব কি বলে গেল রে? কি হয় সে তোর? তার সাথে আমার বিয়ে হতে চলেছে। মামা, কি বলছিস এসব?
তোর কথা শুনে আমার মাথা তো আউলে যাচ্ছে। ওর মতো একজন বড় মডেল তোকে বিয়ে করছে, বিষয়টা তো কোনোভাবেই হজম করতে পারছি না। কি আর বলবো, যা সত্যি তাই বলেছি। আর ওর মতন মডেল আমাকে বিয়ে করছে, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছিস? না মানে তোকে ছোট করছি এমনটা কিন্তু না, আসলে তোর সাথে ওর বিয়ে হচ্ছে শুনেই কেমন যেন অবাক হলাম।